তাহলে আমরা আজকে তোমাদের চ্যাপ্টার ডাইস এর আনফোল্ডিং পার্ট যদিও আমরা প্র্যাকটিসের এর আগের দিনই করেছিলাম, আমরা তথাপিও একটু প্রিভিয়াস নলেজটাকে ঝালাই করে নিয়ে আজকে নতুন পার্ট শুরু করব। আনফোল্ডিং মানে কি, আমরা আনফোল্ডিংয়ে অনেকগুলো টাইপ নিয়েছিলাম, তোমরা ছবিগুলো দেখতে পারছো। অর্থাৎ আমি গতদিন দেখিয়েছিলাম যে এগুলো খোলা অবস্থায় থাকলে যুক্ত হয়ে গিয়ে বক্স তৈরি হতে পারে। তাহলে আমি যদি এটাকে খুলে দেই, তাহলে খুলে দিলে আমি দেখছি যে ডাইসটা খুলে গেছে। অর্থাৎ কটা পার্ট রয়েছে একটা ডাইসের, কটা ফেস থাকে, 6টি ফেস থাকে। 1 2 3 4 5 6। আমি গতদিন বলেছিলাম ইমাজিনেশন করো যে এগুলো ভাঁজ হচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে যদি নিচে রেখে দিই, তাহলে এই দুটো উপরে আসছে, এটা ঘুরে গিয়ে এই পাশে আসছে, এরকমভাবে চলে আসছে, তাই না? তাহলে এই ইমাজিনেশনটাকে আমরা 3Dর মাঝখানে দেখার চেষ্টা করি, যে এই যে ভাঁজ হলে আবার কি হচ্ছে, কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে বিভিন্ন আমরা ডাইজের নমুনা আমরা পেয়ে যাব। ধরলাম এটাকে যদি আমি অন্যভাবে প্যাটার্নে দিই, অন্য প্যাটার্নে দিলাম, তাহলে আমরা কি জানি, প্রতি ঘর এক ঘর গ্যাপসে কি হয়, অপোজিট হয়। আজকে যদি এখানে যদি 4 থাকে, এখানে 6, এখানে 5, এখানে 2 থাকে, তাহলে 4-এর অপোজিটে আমি কাকে নিতে পারবো, 6কে নিতে পারবো। কারণ আমরা জানি কি, ডাইজের মধ্যে বিপরীত পাশ কখনোই পাশে হয় না, তাই না? অপোজিটের অ্যালফাবেট বা অপোজিটের লেটার কখনোই পাশে হবে না, বা এরকম কর্নার টাচ বক্সও থাকবে না। তাহলে আমরা যে মানগুলো নিয়েছিলাম সেই মাপগুলো আবার দেখে নেই যে কত ধরনের ডাইসের ছবি পরীক্ষাতে আসতে পারে। ধরলাম এরকমভাবেও ডাইসটা থাকতে পারে, তাহলে এটা থেকেও আমি কি করতে পারি, একটা ডাইস কনস্ট্রাক্টেড করতে পারি, পারি কি না? তাহলে এখানের মধ্যে কি হবে, এই ঘরের অপোজিট কে হবে, এটার অপোজিট কে হবে, হ্যাঁ এটা হবে, তারপরে এর অপোজিট কে হবে, এটা হবে, এর অপোজিট কে হবে, এটা হবে। যদি কালারগুলোকে আমি চেঞ্জ করতাম তাহলে আরেকটু ভালো লাগতো। যাই হোক, পরবর্তীতে আমি কালারগুলো আবার চেঞ্জ করে দেখাবো। আমরা যদি আরেকটি নেই, তাহলে দেখি আমরা, ধরলাম আমি গতদিনের আলোচনাকে আমি রিভিশন করছি, এই ছকটার থেকেও কিন্তু আমি ডাইসটা কনস্ট্রাক্টেড করতে পারি কি না? তাহলে এখানে কথার কথা, যদি আমার এখানে যদি আমার 3 থাকে, এখানে 5 থাকে, এখানে 4, এখানে 2, এখানে 1, এখানে 6, তাহলে কার অপোজিট আমি কাকে রাখতে পারবো বলো তো দেখি, কার অপোজিট কে পড়বে? হ্যাঁ, লক্ষ্য, 3-এর অপোজিট 5 পড়বে। 4 আর 1 কি অপোজিট হবে? কখনোই হবে না, কারণ 1 আর 4 দুটো কি হচ্ছে, এই কর্নারটা কি হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে, তাই না? তাহলে 1 আর 4 কখনোই অপোজিট হতে পারে না। তার মানে 4-এর অপোজিট কে হবে, 6 হবে। 2-এর অপোজিট কে হবে, 1 হবে। বিষয়টি কি বুঝতে পারলে তোমরা? তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারবো, ডাইসগুলোকে কনস্ট্রাক্টেড করতে পারবো। তাহলে আমরা ডাইসটাকে আবার আগের জায়গাতে নিয়ে চলে আসি। তাহলে আগের জায়গাতে যদি নিয়ে চলে আসি, তাহলে তাহলে আমরা আবার ডাইসটাকে আগের জায়গাতে নিয়ে চলে আসতেছি। তাহলে আরও আমাদের কিছু ডাইসের যদি আমরা নমুনা দেখি, যে আর কি কি নমুনাতে রয়েছে জিনিসগুলো, ধরলাম আমি এরকম ধরনের দিয়ে নিলাম একটা। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি নাম্বারগুলো লিখি, কথার কথা এখানে দিলাম আমি 2, এখানে দিয়ে দিলাম আমি 2, এখানে দিয়ে দিলাম 5, এখানে 4, এখানে 3, এখানে 1, এখানে 6। তাহলে কার অপোজিটে কে হবে? 4-এর অপোজিট 6, 5-এর অপোজিট 1, 3 আর 2 অপোজিট হয়ে যাবে, তাই হবে না? তাহলে আমরা অপোজিটগুলো কিন্তু বুঝে গেলাম। এবং এটাকে যদি আমরা আবার যদি আনফোল্ডিংয়ে করে ফেলি, তাহলে ফোল্ডিংয়ে করলে আমার এটাকে ফোল্ড হয়ে গেল। তাহলে আমরা এর উপরে তথ্য নিয়ে আমরা গতদিন কিন্তু আনফোল্ডিং সেই ডাইসগুলোকে কমপ্লিট করেছিলাম। আমাদের আরও বিভিন্নভাবে ডাইজের ছবিগুলো থাকতে পারে পরীক্ষাতে। এরকমভাবে একটা ডাইজের ছবি থাকতে পারে। তাহলে একই প্যাটার্ন, কার অপোজিটে কে হবে, কার অপোজিটে কে হবে, এই ঘরের অপোজিটে এটা হবে, তাই না? হ্যাঁ, এবার এই দুটো কি অপোজিট হবে কখনো? হবে না। তাহলে এই ঘরের অপোজিট এটা হবে, এর অপোজিট এটা হবে। তাহলে আমি অনায়াসেই ছবিটাকে কল্পনা করার কোনো বিষয় নেই, আমরা অনায়াসেই ছবিটাকে কিন্তু নিতে পারি। অনায়াসেই কি করতে পারবো, ছবিটাকে নিতে পারবো। তাহলে আমার ডাইস কনস্ট্রাকশন এখান থেকে আমরা বুঝে গেলাম, মোটামুটি বুঝতে পারলাম কি? তাহলে আমরা টু ডাইসের থেকে কিভাবে আমরা প্রশ্নগুলোকে বের করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে একটা ডাইসের কটি তল আছে আমাদের? 6টি তল আছে। তাহলে আমরা প্রত্যেকটি তলকে আলাদা আলাদা কালার দিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি তলকে আমরা কি করি, আলাদা আলাদা কালার দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তারপরে দেখি আমি কোনটির পাশে কোনটি কালার পড়েছে, তাই তো? এই পাশের মধ্যে যদি আমি একটি কালার দিই, কোন কালারটা দিই বলো, সবুজটা দিই নাকি?
সবুজটা দিয়ে দিই। এবার যদি এটাকে আমি রোটেট করে দিই তাহলে প্রত্যেকটি কালার তলকে আমি পেয়ে যাব। তাহলে কালোর অপোজিটে উপরে আমি কি কালার দিয়ে দিই বলো তো দেখি, কি কালার দিই, এটা দিইনি না, এই কালারটা উপরে দিয়ে দিই। তাহলে কটা কালার আমার হয়ে গেল, 1 2 3 4 5টা। আরেকটি নিশ্চয়ই বাকি রয়েছে। তাহলে আরেকটি যদি বাকি থাকে, কোন পাঁচটা বাকি রয়েছে, এই যে এই পাঁচটা, এটাকে ব্ল্যাঙ্ক পাঁচ দেখা যাচ্ছে না, তাহলে এই পাঁচটা কোন কালারটা দিইনি, এটা দিইনি, তাহলে এটা দিয়ে দিই। তাহলে আমি 6টি পার্ট 6টি কালার দিয়ে আইডেন্টিফাই করে ফেললাম। এবার যদি কালার দিয়ে আমি ঘুরিয়ে বোঝার চেষ্টা করি যে এটার মধ্যে কোন পাশের মধ্যে কোন কালারটা রয়েছে, তাহলে আমি দেখি গ্রিন, আমার কোনটা গ্রিন কালার, তাহলে কোন কালারটা আমার এবার নিব, গ্রিন কালার। তাহলে গ্রিনের অপোজিট ঘুরিয়ে আমরা দেখি, এর অপোজিটটা কি আমি দেখতে পাচ্ছি, তাহলে বিপরীত পাশ কিন্তু কখনোই দেখা যায় না। ডাইজের আমরা বিপরীত পাশ দেখতে পারবো কখনো, কখনো দেখতে পারবো না। তাহলে আমরা যদি এটা ঘুরিয়ে দেখি, তাহলে সবুজের বিপরীতে লক্ষ্য করো তো দেখি কি কালার আছে, এই যে এই পাশটা, এটা কি কালার, হ্যাঁ ইয়েলো না অরেঞ্জ, অরেঞ্জ কালার, তাহলে আমি ও লিখে দিলাম। তাহলে গ্রিনের অপোজিটে কি আছে, ও। এবার লক্ষ্য করি উপরেরটা, এটা কি ব্লু নাকি, তাহলে ব্লু এর অপোজিটে, তাহলে ব্লু এর অপোজিটে আমরা লক্ষ্য করি কি কালার রয়েছে ব্লু এর অপোজিটে। যদি ব্লু এর অপোজিটটা দেখতে চাই ঘুরিয়ে দিই, ব্লু এর অপোজিট কি পড়েছে, হ্যাঁ ব্ল্যাক, তাহলে ব্লু এর অপোজিট ব্ল্যাক, বিএল লিখলাম আমি ব্ল্যাক, তাই না। তাহলে আমার কটি তল হয়ে গেল, 1 2 3 4। এবার তাহলে আমার কি আছে, গ্রিন চলে গেল, অরেঞ্জ চলে গেল, তাই তো। এবার দেখি আমি কোন পাঁচটা কোন কালারটাকে আমরা বাদ রাখলাম, কোন দুটোই কালারকে বাদ রাখলাম বলো তো দেখি, হ্যাঁ পিঙ্ক বাদ রেখেছি নাকি, এটা বাদ আছে না, এটা কি কালার বলো তো, পিঙ্ক, ওকে পিঙ্ক কালার। তাহলে পিঙ্কের অপোজিটে, এর অপোজিটে আমার কি কালার আছে লক্ষ্য করি, এর অপোজিটে কি কালার আছে, এটা কি কালার, হ্যাঁ বেগুনি, ভায়োলেট ধরে নিলাম। তাহলে কি কালার ধরে নিলাম, ভায়োলেট ধরে নিলাম। তাহলে আমরা রোটেশন করে একটা ডাইজের 6টা তল, তাকে আমরা 6টা কালার নিয়েছি, যেরকম কালার নিয়েছি। আমি যদি গ্রিনকে আমি যদি 1 ভাবি, আর যদি একে যদি আমি এটাকে কত ভাবলাম 1, একে যদি 6 ভাবি, তার মানে কি আমার যেটা ডাইস, রিয়েল ডাইস, যে ডাইস দিয়ে আমরা খেলি, লুডো খেলি, তার একের অপোজিটে কত বসে সবসময়, 6 বসে। আমি যদি এটাকে যদি আমি 2 ভাবি, তাহলে এর অপোজিটে কত বসবে, 5 বসবে রিয়েল ডাইসে। আমি যদি এটাকে 3 ভাবি, তাহলে এর অপোজিটে কত বসবে, 4 বসবে। তাহলে প্রত্যেকে লেখো, ফার্স্ট নাম্বার পয়েন্ট করো প্রকৃত ডাইস বা রিয়েল ডাইস। তাহলে দেখো আমরা টাইপ 1 প্রকৃত লুডুর ছক্কা, যে লুডুর ছক্কা দিয়ে আমরা খেলি সেটি নিয়ে আলোচনা করছি। তার প্রথম কথাটি আমরা মনে রাখবো যে প্রকৃত লুডুর ছক্কায় বিপরীত দুটি অর্থাৎ অপোজিট দুটি সাইড যোগ করলে সর্বদা কত হবে, 7 হবে। অর্থাৎ 1 তার অপোজিটে কত বসবে, 6, তাহলে 6 আর 1 7, 2 তার অপোজিটে কত, 5, 5 আর 2 7, 3 তার অপোজিটে কত, 4, 4 আর 3 7। ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা আরেকটি কথা কি জানি, যে অপোজিটের সংখ্যা কখনো পাশে দেখা যায় না। আমার পিঠে কি রয়েছে আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে, মানে বিপরীতের সংখ্যা কখনো পাশে দেখতে পারবো না। তার মানে কি, আমি যদি 1 দেখতে পারি তাহলে কি দেখতে পারবো না, 6 দেখতে পারবো না। আমি যদি 2 দেখতে পারি তাহলে 5 দেখতে পারবো না। 3 দেখতে পারলে 4 দেখতে পারবো না। দেখো প্রকৃতি লুডুর ছক্কায় মূলত 3 ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। আমি একটা একটা করে তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। লেখো এক্সাম্পল 1। দেখো প্রকৃত লুডুর ছক্কায় একটু আগে আমরা বললাম যে বিপরীত তলের সমষ্টি সর্বদা 7 হয়। অর্থাৎ 1 এর অপোজিটে 6 থাকবে, 2 এর অপোজিটে 5, 4 এর অপোজিটে 3। অপোজিটের সংখ্যা কি দেখা যাবে না, পাশে দেখা যাবে না। তার মানে কি, যদি আমি 1 দেখি তার মানে আমি কত দেখতে পারবো না, 6 দেখতে পারবো না। 2 দেখলে কত দেখতে পারবো না, 5 দেখতে পারবো না। 3 দেখলে কত দেখতে পারবো না, 4 দেখতে পারবো না। প্রশ্নটি এক্সাম্পল দিয়েছি, নিচে কোনটি একটি প্রকৃত লুডুর ছক্কা। অপশন এতে আমি দিয়েছি 1 2 5। এটা কি উত্তর হবে না, কেন হবে না, কারণ এখানে 2 আর 5কে আমি পাশাপাশি দেখতে পাচ্ছি। আমি কি জানি, যদি 2 উপরে থাকে তাহলে তার অপোজিট 5 কোথায় থাকা উচিত, নিচে থাকা উচিত, বা 5 যদি এইদিকে থাকে 2 কোথায় থাকা উচিত, ব্যাকে থাকা উচিত, তাই না। তাইলে যেহেতু 2 এবং 5 অপোজিটের সংখ্যা পাশে দেখে ফেলছি, তার মানে কি এ উত্তর হবে, এ উত্তর হবে না।
বি কি উত্তর হবে? কেন হবে না? কথা বলো না। 4 আর 3 পাশাপাশি দেখে ফেলছি, অর্থাৎ 4 3 যোগ করলে 7 হয়। পাশাপাশি ডিজিট যোগ করলে কখনো 7 হবে না, অপোজিটের ডিজিট যোগ করলে 7 হবে। তার মানে এখানে 4 3 পাশাপাশি দেখছি, মানে এটাও হবে না। সি কি উত্তর হবে? হবে না। কেন হবে না? কারণ 6 আর 1, 6 এর অপোজিটে 1 থাকার কথা, কিন্তু এটা দেখে ফেলছি, মানে এটাও উত্তর হবে না। তাহলে পড়ে থাকলো কে? ডি। 2 এর অপোজিট 5, দেখতে পারছি না। 6 এর অপোজিট 1, দেখতে পারছি না। 4 এর অপোজিট 3, দেখতে পারছি না। তার মানে এটি হচ্ছে একটি প্রকৃত লুডুর ছক্কা। বিষয়টি কি সবাই বুঝতে পারলে? তার মানে অপোজিটের সংখ্যা যদি আমি পাশে দেখে ফেলি, সেটা কখনোই প্রকৃত লুডুর ছক্কা হতে পারে না। ক্লিয়ার সবাই? আমরা নেক্সট এক্সাম্পলে যাই। ওকে, সবাই প্রশ্নটি তুলেছ? তাহলে লক্ষ্য করো, নিচের কোনটি থেকে একটি প্রকৃত লুডুর ছক্কা তৈরি করা সম্ভব? আমরা প্রথমেই দেখলাম যে এগুলো খোলা অবস্থায় রয়েছে, এগুলোকে ভাঁজ করলে এখান থেকে ছক্কা হয়। আমি 3ডির মাধ্যমে তোমাদেরকে দেখালাম বা প্র্যাকটিক্যালিও দেখিয়েছি। তাহলে আমি সেখানে কি বলেছিলাম যে পাশাপাশি দুটি বক্স বা টাচের বক্স কখনোই অপোজিটে হতে পারে না। প্রকৃত লুডুর ছক্কা হতে গেলে আমাকে কি লাগবে? 1 এর অপোজিটে 6 এর অপোজিটে কত? 1 হতে হবে। তারপরে 5 এর অপোজিটে কত? 2। 4 এর অপোজিটে কত? 3। তার মানে 6 এবং 1 এরা পাশাপাশি বা টাচ বক্সে থাকতে পারবে না। তাহলে লক্ষ্য করি এই জায়গাটার মধ্যে যদি দেখি, দেখো 5 এবং 2, 5 এর অপোজিটে কত? 2। তাহলে 5 এবং 2 এরা দুজন টাচ বক্সে রয়েছে, বা 4 3 এরা পাশাপাশি রয়েছে। তাহলে কি এটা হবে এটা থেকে প্রকৃত লুডুর ছক্কা? হবে না। যদি আমি বিতে চলে যাই, তাহলে লক্ষ্য করো 5 এবং 2 টাচ বক্সে রয়েছে, 6 1 পাশাপাশি রয়েছে, তাহলে এখান থেকেও বিপরীতে আসবে না, মানে বিও হবে না। যদি সিতে চলে যাই, 4 3 পাশাপাশি রয়েছে, 5 2 পাশাপাশি রয়েছে, যে কোনো একটাই যদি পাশাপাশি থাকে তাহলে অপোজিটে সেটা আসবে না, তাই না? তার মানে সেটা প্রকৃত হতে পারে না। তাহলে এটা হবে। কেন হবে? 4 এর অপোজিটে 3, এক ঘর গ্যাপসে ফাঁকা, 5 এর অপোজিটে 2, 6 এবং 1 তারা অপোজিটে গিয়ে পড়বে। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে আমার? ডি। তাহলে বিষয়টি কি বুঝতে পারলে? তাহলে এরকম ভাবে প্রকৃত লুডুর ছক্কার উপর থেকে প্রশ্ন আসতে পারে। খুব ইজি জিনিস, দেখেই আমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো 3 নাম্বার এক্সাম্পলে তোমাদের যেটা লেখালাম, যে চারটি লুডুর ছক্কার একটি লুডুর ছক্কার 4টি অবস্থান দেওয়া রয়েছে। কটি অবস্থান? 4টি অবস্থান। পরীক্ষায় কিন্তু ছবি দেওয়া থাকবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছবির মাধ্যমে করাচ্ছি। 4টি অবস্থান। তাহলে উপরিতলের সংখ্যাগুলি বলা আছে। উপরিতলের সংখ্যাগুলি কত বলেছি বলো তো দেখি একটু? 2, তারপরে 5, তারপরে 1। অর্থাৎ 4টি অবস্থানে উপরিতলে 2 4 5 1 রয়েছে। ছবি থাকবে না কিন্তু, জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে নিম্নতলের সংখ্যাগুলির সমষ্টি কত? উপরে যদি 2 থাকে নিচে কত আসবে? উপরে যদি 4 থাকে নিচে কত আসবে? উপরে যদি 5 থাকে নিচে কত আসবে? উপরে যদি 1 থাকে নিচে কত আসবে? তাহলে সমষ্টি করলে কত হলো? 5 3 8 2 10 6 16 চলে আসলো। ব্যাপারটা কি বুঝতে পারলে? ছবি দেওয়া থাকবে না, ওরকম যেরকম ভাষা দিয়ে লিখেছি যে একটি লুডু ছক্কার 4টি অবস্থান দেওয়া রয়েছে, উপরিতলের সংখ্যাগুলি যথাক্রমে 2 4 5 1 হলে নিম্নতলের সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে তোমাকে বুঝে নিতে হবে, উপরিতলে 2 রয়েছে মানে নিচে কত থাকবে? 5। উপরে 4 রয়েছে মানে নিচে কত থাকবে? 3। উপরে 5 রয়েছে, নিচে 2, উপরে 1 রয়েছে, নিচে 6। তাহলে সংখ্যাগুলি সমষ্টি করলাম, উপরে যে যে সংখ্যা বলবে তার বিপরীতে সংখ্যাগুলো লিখে সমষ্টি করব, যা হবে তাই অ্যান্সার। সবাই বুঝতে পারলে? তাহলে প্রকৃত লুডুর ছক্কার ক্ষেত্রে আমি 3টে উদাহরণ তোমাদেরকে আপাতত শেখালাম। আমরা এবার চলে যাব অপ্রকৃত লুডুর ছক্কা। নেক্সট পয়েন্ট করো, অপ্রকৃত লুডুর ছক্কা। তাহলে আমরা শুরু করেছি অপ্রকৃত লুডুর ছক্কা। এর মধ্যে আমি দুটো টাইপ বললাম। টাইপ 1 প্রথমে, যে 2 ডাইস, অর্থাৎ দুটো লুডুর ছক্কার ছবি যদি তোমার পরীক্ষাতে দেওয়া থাকে। পরীক্ষাতে দুটো লুডুর ছক্কার ছবি দেওয়া থাকতে পারে, 3টেও থাকতে পারে, 4টাও থাকতে পারে, বা তার বেশিও থাকতে পারে। তাহলে যদি দুটো লুডুর ছক্কা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? সেটা হচ্ছে খুব ইজি একটা টেকনিক, রোটেশন, অর্থাৎ ঘুরিয়ে, ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবলেই অ্যান্সার বেরিয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দুটো যদি ডাইস থাকে সেই ক্ষেত্রে, এবার ডাইসের ছবি দেওয়া রয়েছে, কেন অপকৃত বলা হয়?
তার কারণ কি, দুটো ছবি দেওয়া আছে, তোমাকে বললো 6-এর বিপরীতে কত। তুমি যদি মুখস্থ 1 বসিয়ে দাও প্রকৃত ভেবে, তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। কারণ ছবি দুটো যে ডাইজের দিয়েছে সেটা কি এমনিতে দিয়েছে? নিশ্চয়ই তাকে নিয়ে কোনো একটা ক্যালকুলেশনের বিষয় রয়েছে, তাই বলে দিয়েছে। তাহলে আমরা দুটো ডাইজের ছবি এঁকে নিচ্ছি। তাহলে আমি দুটো ডাইজের ছবি এঁকেছি। প্রথম ডাইজে রেখেছি 3, 5, 2, দ্বিতীয় ডাইজে রেখেছি 4, 3, 1। এবার আমার বিষয় হচ্ছে, যখন দুটি ডাইজের ছবি দেওয়া থাকবে, আমাকে পরীক্ষাতে বলল যে 4 এর বিপরীতে কোন সংখ্যা হবে। বিপরীতে কোন সংখ্যা, আমি টোটাল প্রশ্নের মতন লিখছি না, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে আমার 4-এর বিপরীতে যদি আমি মুখস্থ 3 বসিয়ে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হবে না? তার জন্য আমরা কি করব, রোটেশন। অর্থাৎ দুটোর মাঝখানে কোন সংখ্যাটা কমন রয়েছে একটু লক্ষ্য করো তো দেখি। কোন সংখ্যা কমন? এখানে 3 কমন। তাহলে প্রথম ডাইজে 3 আমি প্রথম লিখলাম, ডান দিকে ঘুরবো। কোন দিকে ঘুরবো? ডান দিকে। 3-এর পরে কত রয়েছে? ঘড়ি কাঁটার দিকে, ক্লকওয়াইজ 5। তার ডান দিকে ঘুরবো, কত রয়েছে? 2। এবার দ্বিতীয় ছকে চলে আসবো, কি কমন রয়েছে? 3। তাহলে কমনটা কমনের নিচে লিখবো, 3-এর নিচে 3। তার ডান দিকে কত রয়েছে? 1। তার ডান দিকে কত রয়েছে? 4। দেখো তো কোন সংখ্যাটি দেওয়া নেই? 6 দেওয়া নেই। তাহলে দুটো 3 তো হবে না, তাহলে একটা 3 বাদ দিয়ে 6 দিয়ে দিলাম। তাহলে এখন আমি কনক্লুশন করতে পারবো 4-এর অপোজিটে 2, 5-এর অপোজিটে 1, 6-এর অপোজিটে 3 বা 3-এর অপোজিটে 6। তাহলে 4-এর বিপরীতে কত হবে? তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বিষয়টা কি সবাই কিছুটা বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে আমরা কি করব, জাস্ট ডান দিকে ঘোরাবো, তাই না? অর্থাৎ দুটোর মধ্যে কোন সংখ্যাটি কমন রয়েছে সেই সংখ্যাটি দেখব এবং সেই সংখ্যাটি ডান দিকে ঘোরাবো, তাহলেই হয়ে যাবে। আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে চেষ্টা করি। দুটো ডাইজের ছবি আমি এঁকেছি, দুটোর মধ্যে কমন কি আছে? 1 আর 1 আছে কমন, তাই না? দুটোর মধ্যে কমন কত কত রয়েছে? 1। তাহলে প্রথম ডাইজের একটা আমি প্রথমে লিখলাম, তার ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিকে ঘুরলে কত পাচ্ছি? 4। তার ডান দিকে ঘুরলে কত পাচ্ছি? 5। এই 1-এর নিচে আমি 1 লিখলাম, তার ডান দিকে ঘুরলে কত পাচ্ছি? 6। তার ডান দিকে ঘুরলে কত পাচ্ছি? 3। কোন সংখ্যাটিকে পাচ্ছি না? 2। তার মানে 1-এর অপোজিটে 2, 4-এর অপোজিটে 6, 5-এর অপোজিটে 3। পরীক্ষাতে যার অপোজিট বলবে আমি তার অ্যান্সার দিয়ে দিব। বিষয়টা কি ইজি কিনা? পারবে না সবাই? ওকে ফাইন, আমরা নেক্সট টাইপে যাব তাহলে। তাহলে দেখো, আমরা অলরেডি বিষয়টা বুঝলাম, টু ডাইস প্রবলেম। তাহলে প্রথমে আমি একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দিচ্ছি। একটি ছকের দুটি অবস্থার নিচে দেখানো হয়েছে। যদি নিচের তলে একটি বিন্দু থাকে, তাহলে উপরের তলে কটি বিন্দু রয়েছে? অর্থাৎ নিচের তলে একটি বিন্দু রয়েছে, তার মানে কি আমাকে বের করতে হবে? 1-এর বিপরীতে কত রয়েছে। তাহলে দুটোর মধ্যে দেখো তো কি কি কমন রয়েছে? 3, 3 কমন রয়েছে না? তাহলে 3, তার ডান দিকে ঘুরলে উপরে কত রয়েছে? 5। তার ডান দিকে ঘুরলে 4। 3-এর নিচে 3, তার ডান দিকে ঘুরলে উপরে কত? 6। তারপরে কত? 2। কোন সংখ্যাটি পাচ্ছি না? 1 পাচ্ছি না। কি বলেছে? যদি নিচের তলে একটি বিন্দু থাকে, তার মানে নিচে যদি একটি বিন্দু থাকে, উপরে কটি থাকবে? তার মানে কি 1-এর বিপরীতে কত হবে? 1-এর বিপরীতে কত হবে? বি হবে। ব্যাপারটা বোঝা গেল? 2 নাম্বার, একটি ছকের দুটি অবস্থার নিচে দেওয়া হয়েছে, যদি উপরের তলে 5 থাকে তাহলে নিচে কত থাকবে? তার মানে 5-এর বিপরীতে কত? দুটোর মধ্যে কি কমন পাচ্ছি বলো তো? 2। তাহলে 2-এর পরে এখানে কত পাচ্ছি? 4। তারপরে কত পাচ্ছি? 1। 2-এর নিচে 2 লিখে দাও, কত পাচ্ছি? 6। তারপরে কত পাচ্ছি? 3। কোন সংখ্যাটি পাচ্ছি না? 5 পাচ্ছি না। তাহলে 5 যদি উপরের তলে 5 থাকে, তাহলে নিচের তলে কত থাকবে? তাহলে 5-এর অপোজিট কে? তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 2। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে বাকিগুলো তোমরা এখন করো।